মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্প, থাইল্যান্ড তছনছ হয়ে গেছে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহুতল। মায়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। যারা মায়ানমার থেকে ফিরে এসেছেন কি বলছেন তারা, প্রথমে প্রতিবেদন রাখবো, তারপর আলোচনায় আসবো আমাদের শহর কলকাতা কতটা নিরাপদ। দেখুন প্রতিবেদন। It was a very heavy earthquake. তাসের ঘরের মতো ভেঙে পড়ছে একের পর এক বহুতল। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত ছবির মতো সাজানো শহর। আমাদের অফিস পুরো শেকিং করছিল, অনেক শেকিং হচ্ছিল। শুধু মায়ানমারেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভূমিকম্পে মায়ানমার ও থাইল্যান্ড মিলিয়ে আহত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। মায়ানমারে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। জোরালো কম্পনে রাজধানী ব্যাংককে ভেঙে পড়ে নিম্নমান ৩০ তলা একটি বাড়ি, যার জেরে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। आशंका करा होच्छे ध्वंसस्तूपेर नीचे चापा पड़े आछेन अनेके। बैंकॉक में जहां पर बहुमंजिला इमारत गिरी है और जिसके मलबे में अभी भी बड़ी संख्या में लोग दबे हुए हैं, उनको लेकर एक अस्थायी कंट्रोल रूम इस जगह के बाहर बनाया गया है। यहां पर 8 लोगों की मौत की पुष्टि इस डैशबोर्ड पर की गई है और यहां पर हर घंटे की रिपोर्ट दी जा रही है, जैसे अपडेट इनके पास आ रहा है। केउ गिয়েছিলেন ঘুরতে, কেউ আবার কর্মসূত্রে থাকেন মায়ানমারে। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী মায়ানমার ফেরত যাত্রীরা। মুম্বাইয়ের বাসিন্দা রঞ্জন অফিসের কাজে গিয়েছিলেন মায়ানমারে। ব্যাংকক হয়ে কলকাতায় ফিরলেন শনিবার, উঠলেন দিদির বাড়িতে। এবিপি আনন্দকে জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। It was a very heavy earthquake, so as personally for me, I'm at a bridge ছিলাম and just swaying a lot. Otherwise, the offices were shut down, malls were shut down, people were on the road. আর তাছাড়া ইভেন দ্য মেট্রো রেল যেটা আছে দ্যাট ওয়াজ অলসো শাট ডাউন। ভয়ঙ্কর ওই মুহূর্তে মায়ানমারে ছিলেন দক্ষিণ কলকাতার সঞ্জীব দত্ত। বেড়াতে গিয়েছিলেন, ফেরার সময় হাঁটতে হয়েছে ১৩ কিলোমিটার। আমি বারান্দায় আসলাম, দেখলাম পাশে কিছু আমেরিকান ছিল সুইমিং পুলে, দেখি জল পুরো উঠে এসছে। আচ্ছা, তারপরে আমি বুঝলাম যে ভূমিকম্প হয়েছে। আমি তাড়াতাড়ি আস্তে আস্তে নিচে নামলাম, দেখলাম প্রচুর লোক দৌড়াদৌড়ি করছে, প্রচুর জ্যাম। আমার আধা ঘন্টা মানে ৩০ কিলোমিটার আসতে মোটামুটি ৫ থেকে ৬ ঘন্টা লাগলো। যতদূর চোখ যায় শুধু ধ্বংসের ছবি, চলছে উদ্ধার কাজ। একটা সাজানো শহরকে নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছেন দমদমের কাছে দুর্গানগরের বাসিন্দা মিঠু সর্দার। অফিসের কাজের সূত্রে মায়ানমারে গিয়ে কোনো মতে বেঁচে ফিরেছেন। আমাদের অফিস পুরো শেকিং করছিল, তো আমরা ভগবানের নাম নিয়ে মানে নিচে নেমে মানে কিছু মানে কোনোভাবে আমরা ডাউন হয়েছি। প্রচন্ড কাঁপছিল। হ্যাঁ, অনেক শেকিং হচ্ছিল। 1.40 ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমার থেকে ফিরতে গিয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে সবাইকে, কিন্তু প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন, এটাই সব থেকে বড় স্বস্তি। আমরা তখন টোরে ছিলাম, ওখান থেকে সিঁড়ি থেকে দৌড়ে দৌড়ে পুরো নিচে এসেছি। তারপরে প্রায় 2-3 ঘন্টার মতন বাইরে ছিলাম। আবার তারপরে যখন ওরা চেক করে বললো এভরিথিং ইজ ওকে, তারপরে আবার ফেরত গেছি। ऐसे 22 माला में पूरा हिल रहा था बिल्डिंग, ना जोर जोर से हिल रहा था और हम लोग 1 मिनट तक चला था वो। उसके बाद हम लोग नीचे गए लिफ्ट से, बस उसके बाद हम लोग को बाहर खड़ा कर रखा 1-1.5 घंटे तक, खत्म हो गया। সব মিলিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী মায়ানমার ফেরত যাত্রীরা। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমে অবশেষে স্বস্তি। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভয়াবহ সব ছবি সামনে আসছে, একের পর এক বহুতল একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এখনো অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং এখনো পর্যন্ত সংবাদ সংস্থা সূত্রে যা খবর যে থাইল্যান্ড মায়ানমার মিলিয়ে ১৫০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আমি এখান থেকে একদম সরাসরি চলে যাব জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শৈবাল বাবু, মানে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, মানে একের পর এক যা ছবি সামনে আসছে অত্যন্ত মারাত্মক, ভয়াবহ। কম্পন কলকাতাতেও অনুভূত হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের যেটা প্রশ্ন যে কলকাতা কতটা নিরাপদ? দেখুন, কলকাতা কাছাকাছি, তো কলকাতার আশেপাশে অনেকগুলো অঞ্চল রয়েছে যেগুলো ভূকম্পন প্রবণ। যেমন আপনি যদি উত্তরের দিকে যান, যেখানে হিমালয় পর্বত রয়েছে, উত্তর পূর্বের দিকেও যদি যান, সবগুলো জায়গায় কিন্তু মানে আর্থকুয়েক বা সাইসমিক প্রোন এরিয়াস। এখন যদি আমি পাস্ট হিস্ট্রি দেখি কলকাতায় এই নিয়ার এবং ফার সোর্সেসের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই কলকাতা শহরের কিছু বৈজ্ঞানিক স্টাডি হয়েছে, যেখানে কলকাতা শহরে সাইসমিক কোন জায়গা সাইসমিক রিস্ক প্রোন সেগুলো কিন্তু ম্যাপিং করা হয়েছে।
এবং তাতে দেখা গেছে যে কলকাতা শহরও কিন্তু সাইসমিক রিস্কের থেকে দূরে নেই, সেখানেও কিন্তু সাইসমিক রিস্ক রয়েছে। তো সেই হিসেবে বলতে গেলে হয়তো এখানে 7.7 বা 8 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হয়তো হবে না, কিন্তু যেখানে হবে সেখান থেকে যদি আমরা তার প্রভাবটা দেখি, কলকাতায় কিন্তু তার প্রভাবটা আসবে এবং আসলে সেক্ষেত্রে কিন্তু এর আগেও দেখা গেছে কিছু ড্যামেজ হবে এবং সেই ড্যামেজ প্রোনের কোন কোন জায়গায় বেশি ড্যামেজ হবে, কম ড্যামেজ হবে, তার একটা বৈজ্ঞানিক সমীক্ষা কিন্তু 2015 সালে খুব সুন্দরভাবে আইআইটি খড়গপুর একটা কাজ করেছিল, সেই কাজটা রয়েছে। সুতরাং আমি অবশ্যই বৈজ্ঞানিকভাবে এটা বলতে পারি যে কলকাতা একদম যে সাইসমিক রিস্ক প্রোন নয় এটা বলবো না। আরেকটা জিনিস আমি জাস্ট বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশের যে সাইসমিক জোন ম্যাপটা রয়েছে, সেই ম্যাপে কিন্তু 4টে ভাগ রয়েছে, 2, 3, 4 এবং 5। 5 হচ্ছে সবচেয়ে অধিকতম আর কি সাইসমিক রিস্ক প্রোন, 2টা হচ্ছে সবচেয়ে কম। আমাদের এই কলকাতাটা কিন্তু 3 আর 4-এর বাউন্ডারিতে রয়েছে, অতএব একদম যে সেই হিসেবে কলকাতাকে আমি বলতে পারছি না যে একদম কোনো রিস্কই হবে না, তা কিন্তু নয়। তো সেক্ষেত্রে শৈবলবাবু আপনি বলছেন 2, 3, 4, 5 এটাতে ভাগ করা হয়েছে, 3 এবং 4-এর একদম মানে কলকাতা 3 এবং 4-এর সেই বর্ডার লাইনে রয়েছেন আপনি বলতে চাইছেন। তো সেক্ষেত্রে শৈবলবাবু তীব্রতা কতটা হলে সেই ভয়ঙ্কর আকার মানে ধারণ করতে পারে কলকাতার ক্ষেত্রে? তীব্রতাটা এইভাবে জিনিসটা ডিটারমাইন করা হয়, সেটা হচ্ছে যে ধরুন দূরে, ধরুন হিমালয়তে কোনো একটা আর্থকুয়েক হলো, ধরুন সে ফর এক্সাম্পল আমি বলছি সিকিমে কোনো একটা আর্থকুয়েক হলো, খুব বড় হতেই পারে, কারণ সেটা হচ্ছে যে ইন্ডিয়ান প্লেটটা গিয়ে আমাদের ইউরেশিয়ান প্লেটে ধাক্কা মারছে, সুতরাং সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা এমন, সেখানে যদি একটা 8 বা 7.5-এর ম্যাগনিটিউডের আর্থকুয়েক হয়, তাহলে কিন্তু আমরা দেখি ডিপেন্ডিং অন দি কি মেটেরিয়াল রয়েছে, সেই মেটেরিয়ালের উপরে আমরা দেখি যে ড্যামেজটা কিভাবে প্রোপাগেট করছে। সেই ড্যামেজের জন্য একটা স্টাডি হয়, তাকে আমরা বলি ম্যাক্রোসাইসমিক স্টাডি। সেই স্টাডি করে দেখা গেছে যে আমাদের এই অঞ্চলে এর আগে পুরনো যে কটা আর্থকুয়েক নিয়ে করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে 6 থেকে 7 আইসোসাইসমান্সের মধ্যেও কিন্তু কলকাতার কিছু অংশ এসে পড়েছে। অতএব কলকাতা সেই দিক দিয়ে চিন্তা করলে কিন্তু 6-7-এ কিন্তু ভালো রকম ড্যামেজ বোঝা যায়, ঠিক আছে। ইস্যুটা হচ্ছে অন্য, ইস্যুটা হচ্ছে যে দেখুন এইখানেও আপনি দেখুন এই থাইল্যান্ডে বা ধরুন মায়ানমারে দেখুন সব বিল্ডিং তো পড়ে যায়নি, কিছু বিল্ডিং পড়েছে, কিছু বিল্ডিং পড়েনি। এইটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু আর্থকুয়েকের থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদের বৈজ্ঞানিক যেসব পরীক্ষা নিরীক্ষা করে যেসব বৈজ্ঞানিকরা যা যা বলছেন সেগুলো কিন্তু রূপায়ণ করতে হবে, ওটা খাতায় কলমে নির্মাণের ক্ষেত্রে আপনি বলতে চাইছেন। এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনি যদি ওই জাস্ট আমরা রিপোর্ট দিই, সেটা যদি রিপোর্টটা পড়ে থাকে সেটা করলে হবে না, নাহলে আমরা বাঁচবো না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। একদম আমি এখান থেকে পার্থদার কাছে যে পার্থদা সেই সচেতনতা, ঠিক যে কথা বলছেন শৈবলবাবু, যে বৈজ্ঞানিক রিপোর্টের যে সমস্ত কিছু রয়েছে তা দেখে যে নির্মাণ করার কথা বলা হচ্ছে, বিল্ডিং নির্মাণ, সেই সচেতনতা কি কলকাতায় রয়েছে? থাকলে খুশি হতাম, কিন্তু সেটা নেই, এটাই হচ্ছে যে বোঝা যাচ্ছে পরপর কয়েকটা ঘটনাতে। একটা হচ্ছে যে আপনি আলোচনা করছিলেন এর মধ্যে যে সত্যি এই 7.7 যেটা আপনি মায়ানমারে দেখছেন ইয়াঙ্গানের কাছাকাছি হয়েছে, তাতে হচ্ছে এই পরিমাণ ক্ষয়ক্ষতি দেখাচ্ছেন। আমি বললাম যে কলকাতাতে যদি এটা আসতো, আমি আপনাকে বলতে পারি কলকাতার অন্ততপক্ষে প্রায় 40% ঘরবাড়ি তারা টিল্ট বা ক্র্যাক কোনো একটা কিছু হতো। এবং আপনি যদি বলেন একটা থাম্ব রুল হিসেবে যে কলকাতা রিক্টার স্কেলে 6 থেকে 7-এর মাঝখানের মাত্রার যদি কোনো ভূমিকম্প হয়, তাতেই আমি আপনাকে বলতে পারি আনরেইনফোর্স ম্যাসনরি বলতে যা বোঝায়, অর্থাৎ যে বাড়ি হচ্ছে বিম কলামের উপর নেই, যে বাড়ি দুর্বল। যে কথা বলছেন দুশ্চিন্তার জায়গাটা এখানেও আমরা কয়েক মাস আগেও দেখলাম যে কিভাবে বহুতলগুলো হেলে পড়ছে। হ্যাঁ, আমি তো সেই কথাটাই বলছি যে বহুতল হেলে পড়া, বেলগাছিয়ার এই ঘটনাটা রয়েছে রিসেন্টলি, একদম হাওড়ার বেলগাছিয়া যেভাবে ধস। হ্যাঁ, ফলে হেলে পড়ার একটা কারণ, হেলে তো আর প্রাকৃতিক কারণে পড়ে যাচ্ছে না, হেলে পড়ছে মানে আমি বললাম মানুষ আমরা যেভাবে তৈরি করছি বাড়িগুলোকে তার রিয়াকশন হিসেবে হেলে পড়া বাড়ি আসছে। আপনাকে আমি বলতে পারি যে আমাদের কলকাতা, উনি বলছিলেন শৈবলবাবু যে মাইক্রোজোনেশনের হিসাবে কলকাতার বেশ কিছু জায়গা, উদাহরণ হিসাবে বলছি, ধরুন মহিষবাতান, রাজাবাজার, কসবা, বেহালা, যাদবপুর, দিস আর অল ভীষণ সিসমিক হ্যাজার্ড প্রোন। হ্যাঁ, ফলে অথচ দেখবেন যে আমাদের নগরায়নের বিকৃতি বলতে যা বোঝায় যে মোস্টলি আমাদের বিল্ডিং ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি হাইয়েস্ট হচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে। ফলে এবং সেখানে আমাদের, আপনি যদি প্রশ্ন করেন আমাদের কি আর্থকুয়েক রেজিস্ট্যান্স স্ট্রাকচার তৈরি করার রুল নেই, আছে, কিন্তু সেই রুলটা এনফোর্সমেন্ট,
আমি বলছি সেটাই একটা বড় প্রশ্নের মধ্যে পড়ছে। অর্থাৎ শহরের পুরো প্রশাসন তাদের যেরকম হাওড়ার ওই বেলগাছিয়ার ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে চোখের সামনে ভেঙে পড়তে দেখতে হচ্ছে, বিকজ অফ এনফোর্সমেন্ট নেই, কেন ওটা আনলিমিটেড হাইটে উঠতে পারে না। একইভাবে কলকাতা শহরের বুকেও যেখানে 4 তলা বাড়ি ওঠার কথা সেখানে 6 তলা যদি ওঠে, যেখানে শ্যালো ফাউন্ডেশন লাগার, যেখানে ডিপ ফাউন্ডেশন লাগার কথা সেখানে শ্যালো ফাউন্ডেশন যদি ইউজ করা হয়, ফলে যেখানে মাটি পরীক্ষা করার দরকার তা না করে যদি ইউজ করা হয়, তাহলে যেখানে ফিল্ড আপ সয়েল যেখানে বাড়ি করার কথা না সেখানে আপনি যদি করেন, সেই ঘটনা ঘটেছে। এবং আমি আপনাকে এইটুকু বলতে পারি, ইউ টেক ইট এ লেসন ফ্রম মায়ানমার, যে এই জায়গাটা, এই দেশটার খবর এখন আপনারা অনেক কম পাচ্ছেন। এই কারণে বলছি ওখানকার সাবসয়েল ক্যারেক্টারটা অনেকটা কলকাতার মতো, লো বিয়ারিং ক্যাপাসিটি সয়েল। এবং আপনি যদি বলেন এখানেও ডগরায়ন অত্যন্ত অপরিকল্পিত, খুব গরিব জায়গা, গরিব দেশ, আপনি ওখানেও যেভাবে গত 20 বছরে বাড়ি উঠেছে, বিশেষত 2012 পর থেকে আপনি যদি দেখেন, সেটা হচ্ছে মাল্টি স্টোরি, কোনো নিয়ম কানুন না মেনে হচ্ছে যে মূলত বাড়িগুলো তৈরি হয়েছে। এবং এরকম উইক আর্থকুয়েক রেজিস্ট্যান্সের কোনো বালাই নেই, এরকম বাড়ি পরপর তৈরি হচ্ছে। ফলে টার্কিতে আমি 2 বছর আগে যা দেখলাম, কার্যত আমি এই মায়ানমার এতে একই ঘটনা পরিকল্পিত নগরায়ন নয়। আমি এখান থেকে শৈবাল বাবুর কাছে যাব, কিছু বলতে চাইছেন শৈবাল বাবু? না, আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে দেখুন, দুটো জিনিস বিষয় একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে কলকাতার বিষয়ে আমি বলছি, কলকাতাতে এটা পুরনো শহর, অনেক পুরনো কনস্ট্রাকশন, পুরনো হেরিটেজ বিল্ডিং রয়েছে, অনেক কিছু বিল্ডিং রয়েছে যেগুলো ওই স্যার যেটা বললেন কলম এবং ওই স্ট্রাকচারের নয়। দেখুন, বিজ্ঞান কিন্তু অনেক এগিয়ে গেছে। আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকেই বলছি, তাদের তরফ থেকেই বলছি, স্যার আরও ভালো বলতে পারবেন যে আর্থকুয়েক রেজিস্ট্যান্স স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু ইন্ডিয়ান কোড রয়েছে, বিদেশি কোডও রয়েছে, সব কিছু রয়েছে, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। কিন্তু আমি আমার নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনাকে বলছি। আমি আমার চাকরির শুরুটা করেছিলাম নর্থ ইস্টে। নর্থ ইস্ট আরও বেশি ভূমিকম্প প্রবণ। ওখানে আমি দেখতাম আসাম টাইপ ফাউন্ডেশন, লাইট স্ট্রাকচার তখন খুব ছিল। আমি রিসেন্টলি শিলং গেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম শিলংয়ে গিয়ে দেখে যে লট অফ মাল্টি স্টোরিড বিল্ডিং সেখানে চলে এসছে। তার মানে কি, আমরা সবসময় ভাবছি যে আমরা যদি একটা পাকা বাড়ি তৈরি করতে পারি তাহলে আমরা খুব সেফ, কিন্তু পাকা বাড়ি, উঁচু বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল এটা রাখতে হবে, নাহলে হবে। এটা আমি না আরেকটা জিনিস আমি ছোট্ট অ্যাড করতে চাই, সোহেলবাবু যেটা বললেন তার সাথে, এটা পুরনো শহর বলেই বলছি। পুরনো শহরে পুরনো বাড়ি যেগুলো ভূমিকম্পের নিয়ম মেনে তৈরি হয়নি 50 বছর আগে, 60 বছর আগে, তাদেরকে ভূমিকম্প রোধী করা যায় এখনো। 10 to 12% অফ দি টোটাল প্রজেক্ট কস্ট আপনি খরচ করুন, বাড়ি ভাঙতে হবে না, আপনি সেই বাড়িটাকে ভূমিকম্প রোধী করতে পারেন। এই প্রযুক্তি প্রণয়ন করাটা, এটা এনফোর্স করাটাও পুরো প্রশাসনের দায়। যেমন বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা পুরসভার দায়, একইভাবে সেই বাড়িকে রেট্রোফিট করে সেই বাড়ির সার্ভিস লাইফ বাড়ানো, এটাও হচ্ছে পুরসভার কাজ, পুরো প্রশাসনের কাজ। সেটা যদি না হয়, আমি বলবো সেটা আমাদের কপালে দুঃখ অনেক বেশি। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য যে জিনিসটা লাগে, ডিজাস্টারের পূর্বে কিছু পরিকল্পনা, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি, ডিজাস্টার চলাকালীন কিছু পরিকল্পনা, পুরসভার কথা বলছেন পার্থপ্রতিম দা, মানে এখান থেকে সজলদা কাউন্সিলর, অবশ্যই সেই জায়গায় পুরসভার সেটা কি মানে না, সেই সচেতনতা কতটা রয়েছে? কারণ স্বাভাবিকভাবে একটা চিন্তার জায়গা, কারণ যেভাবে আমরা দেখতে পেয়েছি একের পর এক বহুতলগুলো হেলে পড়েছে, এরকম একটা ভূমিকম্প হলে কি হতে পারে তো সাধারণ মানুষ স্বাভাবিকভাবে তারা চিন্তার রয়েছেন। কিন্তু এই ভূমিকম্পে যা পরিস্থিতি হলো মায়ানমারে, থাইল্যান্ডে মৃত্যু মিছিল, যেভাবে একের পর এক বহুতল হেলে পড়েছে, একবার ছবিগুলো রাখবো আপনাদের সামনে, দেখুন। প্রথমে একটা তীব্র ঝাঁকুনি, আতঙ্ক কাটতে না কাটতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঘরবাড়ি, ভেঙে পড়ল ব্রিজ, হুড়মুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত হলো নির্মীয়মান বহুতল। হোটেল, বহুতলের সুইমিং পুল থেকে ছলকে পড়ল জল, ফেটে চৌচির হয়ে গেল রাস্তা। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তছনছ মায়ানমার, থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। परिजन यहाँ पर कंट्रोल रूम में आकर जानकारी दे रहे हैं, पता कर रहे हैं, अपनों के बारे में पहचान कर रहे हैं कि कोई जानकारी उन्हें यहाँ पर मिल सके। कुछ लोग यहाँ पर तस्वीरें भी एक दूसरे को दिखा रहे हैं। मैं चाहूँगा कि आप इन लोगों को देखिए कि किस तरह से एक प्रयास यहाँ पर ज़रूर किया जा रहा है कि लोगों को ढूंढा जा सके, उन्हें पहचाना जा सके, और फोटोज़ यहाँ पर कंट्रोल रूम को भी दी जा रही है ताकि उनके अपने लोगों की पहचान हो सके। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, শুধু মায়ানমারে মৃতের সংখ্যা 1000-এরও বেশি। কঠিন এই সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমারের জুন্টা সরকার।
এক সেন্টারে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন অপারেশন ব্রহ্মা চলছে। শনিবার সকালে ভারত থেকে প্রথম দফায় 15 টন ত্রাণ সামগ্রী মায়ানমারের ইয়াঙ্গন বিমানবন্দরে পৌঁছেছে। উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটি থেকে ভারতীয় বায়ুসেনার C-130J বিমানে ভারত থেকে পাঠানো হয়েছে তাঁবু, কম্বল, ঘুমের ব্যাগ, খাবারের প্যাকেট, জেনারেটর। পাঠানো হয়েছে হাইজিন কিট, প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, সিরিঞ্জ, গ্লাভস, ব্যান্ডেজের মতো প্রয়োজনীয় জিনিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারে মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানাই। ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসেবে ভারত এই কঠিন সময়ে মায়ানমারের মানুষের পাশে থাকবে। ভারতীয় সময় শুক্রবার সকাল 11:50 আচমকা কেঁপে ওঠে মায়ানমার। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। প্রথম কম্পনে 12 মিনিটের মাথায় ফের কম্পন। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল 6.4। দ্বিতীয়বার ভূমিকম্পের ঘণ্টাখানেকের মধ্যে ফের কেঁপে ওঠে মায়ানমারের মাটি। তৃতীয় কম্পনে মাত্রা ছিল 5। কম্পনে উৎসস্থল বর্মা প্রদেশের 12 কিলোমিটার উত্তরে মান্দালয় শহরে, মাটির 10 কিলোমিটার গভীরে। মায়ানমারে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। জোরালো কম্পনে রাজধানী ব্যাংককে ভেঙে পড়ে নির্মীয়মান 30 তলা একটি বাড়ি। पूरा का पूरा ये क्षेत्र इस भूकंप से प्रभावित हुआ है। यहाँ से ट्रैफिक डाइवर्ट किया गया है। बड़ी संख्या में लोग दबे हुए हैं। इमरजेंसी वाहन जो हैं वो आपको मौजूद दिखाई पड़ेंगे। अग्निशमन वाहन आपको दिखाई देगा, एम्बुलेंस दिखाई देगा। इसके अलावा पुलिस की गाड़ियां यहाँ पर दिखाई देंगी। थाई आर्मी को यहाँ पर बुला लिया गया है ताकि जल्द से जल्द हालात को सामान्य किया जा सके और जो लोग अंदर फंसे हुए हैं उनको निकाला जा सके। तो ये इस वक्त बैंकॉक के ताज़ा हालात है। भूकंप आने के 24 घंटे से ज्यादा का वक्त बीत चुका है और अभी भी रेस्क्यू जारी है। কম্পন টের পাওয়া যায় কলকাতাতেও। বিশেষজ্ঞরা বলছেন শুক্রবার সকাল থেকে অন্তত 15 বার কেঁপেছে ভারতের পূর্ব দিকে প্রতিবেশী দেশের মাটি। একাধিক আফটার শকে মায়ানমারের বিপর্যয় ভয়ঙ্কর হয়ে উঠেছে। সংবাদ সংস্থা জানিয়েছে ভূমিকম্পে মায়ানমারের 2টি সেতু ভেঙে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্দালয় শহর। ধ্বংসস্তূপের মধ্যে শতাধিক ব্যক্তির চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের চারপাশে উদ্বিগ্ন আত্মীয় স্বজনের ভিড়। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় এখন শুধুই স্বজনহারাদের কান্নার রোল। হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে অসংখ্য মানুষের। এবিপি আনন্দ। আমি এখান থেকে সজলদার কাছে যাব। সজলদা, মানে আমাদের এই কলকাতা পুরসভায় কি এই এত নিয়ম রয়েছে, সেগুলো কি মানা হয়? মানে সেই যে পরিকল্পনা কি রয়েছে? দেখো, নিয়ম যদি মানা হতো তাহলে সপ্তাহে একটা করে বাড়ি হেলে পড়তো না, বাড়ি গলা জড়াজড়ি করতো না। আমরা ছোটবেলা থেকে একটা সবাই শুনে এসেছি যে একটা হচ্ছে দেখে শেখা, একটা হচ্ছে ঠেকে শেখা। দেখে শেখাটা কি, আমরা যদি কুন্দলিয়ার বাড়ি, কলিন লেনের বাড়ি, শিবালয় এগুলোকে যদি আমরা দেখে শিখতাম তাহলে কিন্তু আজকে এই গার্ডেন রিচের ঘটনাগুলো হতো না। আবার গার্ডেন রিচ থেকেও ঠেকে যদি আমরা শিখে থাকতাম তাহলে আজকে আমরা অন্তত কলকাতা শহরে বেশ কয়েকশো বাড়ির আমরা ডেমোলিশন দেখতে পেতাম। আমি বলছি, দেখুন কলকাতা শহরে, আমি ভূমিকম্প বিশারদ নয়, এটা দেবনারায়ণদা বলবে ভূমিকম্প নিয়ে, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে 300 স্কোয়ার ফিটে নতুন আইন, যেটা 300 স্কোয়ার ফিটের 3 তলা বাড়ি, মানে ছোটবেলায় জুতোর বাক্স দিয়ে আমরা যেরকম বাড়ি বানাতাম একদম সেম টু সেম 300 স্কোয়ার ফুট। 300 স্কোয়ার ফুট মানে কি, আজকের দিনের স্ট্যান্ডার্ড 2টো ঘর, তার একটা 3 তলা বাড়ি। এটা গরিবের সাথে তঞ্চকতা করা, আমরা এটা গরিবের বাড়ি মাথা থেকে ছাদ কেড়ে নিচ্ছে, এই ধরনের ন্যারেটিভ এটা অনেকটা গোপালের দোতলা বাড়ির মতন হবে। এই বাড়িগুলো আর এই যে জলাভূমি বুঝিয়ে যে বাড়ি, সয়েল টেস্টিং এর নামে যে পুরো খেলা হয়। একটা কথা ঠিক, আরবানাইজেশনের এই চরম অভিশাপে আমরা সবাই একটু আগে, আজকে শৈবালবাবু বলছিল উনি শিলংয়ে ছিলেন, সেখানে সে বাড়িগুলো সব মাল্টি স্টোরেড হয়ে গেছে। মায়ানমার, থাইল্যান্ড, সিন্ধে, নিশ্চয়ই এটা অভিশাপ। আমাদেরকে হেন্সফোর্থ এটাকে চেষ্টা করতে হবে। সজল যদি বলে সজলের ডবল ইঞ্জিন সরকার, সজলের ডবল ইঞ্জিনে একটাও মেনে করা হয়নি। সজলের ডবল ইঞ্জিনে একটাও মেনে করা হয়নি। আজকে সাচ্চা সেজে লাভ নেই। হেন্সফোর্থ মানুষকে দেখে শিখতে হবে। আরে হেন্সফোর্থ শেখা, আমি শুধু জাস্ট ওয়ান লাইনার বলছি যে
কলকাতা পুর প্রশাসনের কাছে আমার দাবি, এক যে এই যে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থেকে যে বাড়ি মিনিমাম স্পেসিং ছাড়া, সেগুলো আর্থকোয়েকের সময় সবচেয়ে বেশি বিপজ্জনক, সবার আগে পড়বে। এবং দ্বিতীয় হচ্ছে যে অবৈধ নির্মাণ, অর্থাৎ যেখানে যা বিম কলামের সেকশন লাগে স্ল্যাবে, সেটাকে যদি না হয়, এই যে তিনতলার উপরে 300 স্কোয়ার ফিটে তিনতলা, তাহলে বলছি যে বিপদ এই ধরনের বাড়িগুলোর কিন্তু উত্তরোত্তর বাড়বে। ফলে পুর প্রশাসন অন্তত সচেতন হন এই দুর্ঘটনাগুলোর থেকে কিছু শিক্ষা অন্তত নিন, এইটুকু হচ্ছে যে আমার কথা। যে এক যে এই বিপজ্জনক বাড়ি চিহ্নিত করা, এই 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 গা ঘাসাঘাসি করে যারা দাঁড়িয়ে আছে সেগুলোকে হচ্ছে যে অফ করা, এবং হচ্ছে অবৈধ নির্মাণে যে কম্প্রোমাইজ হয় সেটা। হ্যাঁ, আমি বললাম এইটুকু। শৈবাল বাবু, হ্যাঁ শৈবাল বাবু, আমি দুটো কথা বলে দিতে চাই, একটু আশার কথা আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের, আমি রাজ্যের কথা হিসেবে বলছি না, আমি 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 একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে দেখুন সায়েন্টিফিক্যালি এটা করা সম্ভব, এবং এর জন্য কেন্দ্রীয় সরকারের একটা স্কিম 15 ফাইন্যান্স কমিশন থেকে চালু হয়েছে, সেটা আগে কিন্তু ছিল না। সেটা হচ্ছে ন্যাশনাল রিস্ক মিটিগেশন ফান্ড। আগে আমরা ডিজাস্টারের জন্য কি করতাম, আমাদের সব সময় এর চেষ্টা ছিল ডিজাস্টার হয়ে যাওয়ার পর রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনস মেনলি, কিন্তু এই প্রথম একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এসছে দেশে, সেটা হচ্ছে এনডিএমএফ। আপনারা সেই এনডিএমএফের সাহায্য নিন, ইউজ করুন, সেই টাকা ইউজ করে রিস্ককে মিটিগেট করুন। আরেকটা কথা আমি বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই মায়ানমারে যেখানে হয়েছে ঘটনা, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। সেখানে যে স্যাগাইং ফলটা রয়েছে, সেই ফলটা কিন্তু গত 100 বছর ধরে সাংঘাতিক অ্যাক্টিভ, 18 to 20 মিলিমিটার পার ইয়ার তার অ্যাক্টিভিটি। একেবারে মানে শৈবাল বাবু একদম রাজ্যের আশার কথা বলছেন, কিন্তু কিছুক্ষণ আগে সজলদা ঠিক যে কথা বললেন যে দেখে শেখা আর ঠেকে শেখা, কোথাও গিয়ে মনে হয় ঠেকে শেখার থেকে দেখে শেখাটা বরং ভালো।